মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল। আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান। তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব। জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলের নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো। আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন। যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে, তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন। সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে। কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না। ইরান যে চালটা দিয়েছে, এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে, আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায়, বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ। আর যদি থামে, তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে, মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে। কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। চীন, রাশিয়া, ইরান অক্ষের তোপে পালাচ্ছে আমেরিকা। পারস্যের সিংহের গর্জন এবং ওয়াশিংটনের পিছু হটা। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র দাপট নেই। সেখানে এখন শুধু পারস্যের সিংহের গর্জন। চীন, রাশিয়া আর ইরানের ত্রিমুখী শক্তিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক মহাপ্রলয়। যে ওয়াশিংটন এতকাল এই অঞ্চলে ছড়িয়ে ঘুরিয়েছে, তারা এখন তল্পিতল্পা গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তেহরানের হুঙ্কারে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অভেদ্য দেয়াল এখন আমেরিকার সামনে দাঁড়িয়ে। এই দেয়ালের নাম চীন, রাশিয়া, ইরান অক্ষ। ইরান আমেরিকা ছায়াযুদ্ধে চূড়ান্ত বিজয়গাথা লিখেছে তেহরান। এটা শুধু ফাঁকা বুলি নয়, রণক্ষেত্রের কঠিন বাস্তবতা। একদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর ইস্পাত কঠিন মনোবল, অন্যদিকে দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। এই দুইয়ের মেলবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে পারস্যের সিংহরা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আজ পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত ছক ভেস্তে দিয়েছে ইরান। মার্কিন রণতরী আর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আজ অসহায়। তেহরানের এই রণকৌশলের সামনে টিকতে না পেরে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। পুতিনের বন্ধুত্ব,
রাশিয়ার MI হেলিকপ্টার চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইরানের কত বড় বন্ধু তার প্রমাণ এবার প্রকাশ্য। শুধু মুখের কথা নয়, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে সামরিক ও কৌশলগত চুক্তিতে। মস্কোতে আনুষ্ঠানিকভাবে একটি বড় চুক্তি সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে 21টি অত্যাধুনিক MI হেলিকপ্টার কিনতে যাচ্ছে তেহরান। 2027 সালের মার্চের মধ্যেই প্রথম চালানের 4টি হেলিকপ্টার পৌঁছে যাবে পারস্যের মাটিতে। এই হেলিকপ্টারগুলো শুধু ত্রাণ বা রসদ সরবরাহের কাজেই লাগবে না, এর ভেতরে লুকিয়ে আছে পুতিনের দেয়া এক বড় চমক। এই আকাশযানগুলোতে যুক্ত থাকছে অত্যন্ত উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারবে এই চপারগুলো। পাশাপাশি এতে থাকছে আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম। দুর্যোগে কিংবা যুদ্ধে সবখানেই এই রুশ প্রযুক্তি ইরানকে দেবে এক অনন্য সুবিধা। বেজিং তেহরান ঐক্য চীনের দীর্ঘমেয়াদী বাজি। শুধু রাশিয়া নয়, চীনকে নিয়েও সমান আত্মবিশ্বাসী তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, তেহরান কেবল চীনের একজন সাধারণ বাণিজ্যিক গ্রাহক নয়, ইরান হলো চীনের একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। বেজিংকে এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে এই দুই দেশ একসঙ্গে নেতৃত্ব দেবে। নতুন কোনো বিশ্ব ব্যবস্থা বা ব্লক তৈরি হলে চীন ও ইরান হবে তার অপরিহার্য সদস্য। ইরানি নীতি নির্ধারকদের মতে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বেইজিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ওসব এখন কেবলই কাগজের বাগ। চীন ও ইরান সই করেছিল এক যুগান্তকারী 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই একটি চুক্তি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতা সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। একটা সুইচ আর থমকে যাবে পুরো পৃথিবী। ধরুন আপনি সকালে উঠে দেখলেন পেট্রোল পাম্পে লম্বা লাইন, দাম দ্বিগুণ, শেয়ার বাজার ধসে পড়েছে, কারখানা বন্ধ, বন্দরে জাহাজ আটকা। কারণ মাত্র একটা সিদ্ধান্ত। একটা দেশ একটা জলপথ বন্ধ করে দিয়েছে। সেই দেশটার নাম ইরান। সেই জলপথটার নাম হরমুজ প্রণালী। এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এইমাত্র স্বীকার করে নিয়েছে তেহরানের হাতে এই সুইচ এখন বাস্তবে আছে। পৃথিবীর সবচেয়ে দামি 33 কিলোমিটার হরমুজ প্রণালী। ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মাঝখানে মাত্র 33 কিলোমিটার চওড়া এক জলপথ। দেখতে ছোট, কিন্তু এর ভেতর দিয়ে প্রতিদিন যা বয়ে যায় তা বিশাল। বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট অপরিশোধিত তেলের 30% এই একটা পথ দিয়েই যায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, এই অঞ্চলের প্রতিটি বড় তেল রফতানিকারক দেশের জাহাজ এই পথে চলে। ইউরোপ, এশিয়া, আমেরিকা সবার জ্বালানির লাইন এই একটি গলিপথের উপর নির্ভরশীল। এই পথ বন্ধ হলে বিকল্প নেই। পাইপলাইন আছে কিন্তু পর্যাপ্ত নয়। অন্য সমুদ্রপথ আছে কিন্তু 1000 কিলোমিটার ঘুরতে হবে। তার মানে সময় বাড়বে, খরচ বাড়বে আর তেলের দাম আকাশ ছোঁয়া। গোয়েন্দা রিপোর্টের বোমা। CNN মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে যা জানালো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ইরান শুধু হুমকি দেয়নি, তারা প্রমাণ করেছে চলমান সংঘাতের মাঝেও তারা হরমুজের প্রবেশপথ অবরুদ্ধ করার সক্ষমতা রাখে। এটার তাত্ত্বিক কোনো আলোচনা নয়, এটা কার্যত যাচাই করা বাস্তবতা। গোয়েন্দা মহলের ভাষাটা আরো কঠিন। হরমুজের ওপর ইরানের এই নিয়ন্ত্রণ পারমাণবিক বোমার চেয়েও বেশি কার্যকর অস্ত্র। কারণ পারমাণবিক বোমা ব্যবহার করলে ইরান নিজেও ধ্বংস হবে, কিন্তু হরমুজ বন্ধ করলে পুরো পৃথিবী পুড়বে আর ইরান বসে দেখবে। তেহরানের নতুন চাল। দশকের পর দশক ধরে পশ্চিমা দুনিয়া ইরানকে চাপ দিয়েছে অবরোধ দিয়ে, হুমকি দিয়ে, এক ঘরে করে। তেহরান এতদিন পাল্টা দিয়েছে মিত্রদের মাধ্যমে, হামাস, হিজবুল্লাহ, হুতি। কিন্তু এখন সমীকরণ বদলে গেছে। হরমুজের এই সক্ষমতা ইরানকে দিয়েছে সরাসরি দর কষাকষির হাতিয়ার। আন্তর্জাতিক যে কোনো আলোচনার টেবিলে তেহরান এখন ঢুকবে নতুন দাপটে। অবরোধ তুলে নাও, না হয় দেখো কি হয়। এটাই এখন তাদের কার্ড। পাকিস্তান সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর চেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কিছুটা সমঝোতার হাওয়া বইছিল। মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা শিথিলের কথাও ভাবছিল, কিন্তু এই গোয়েন্দা প্রতিবেদন সব হিসাব উল্টে দিয়েছে। কারণ চুক্তি হলেও প্রশ্ন থেকে যাচ্ছে, হরমুজের ওপর ইরানের এই সামরিক সক্ষমতা থাকবে। আজ সমঝোতা হলো, কাল আবার বিরোধ হলে সেই সুইচ তো ইরানের হাতেই থাকবে।
ওয়াশিংটনের ঘুম কেড়েছে, যা সত্যিকারের বিপদ এখানে। আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথা ঘামিয়েছে। পরমাণু বোমা যেন তেহরানের হাতে না পড়ে, এটা ছিল মার্কিন নীতির কেন্দ্রে। কিন্তু এখন পেন্টাগন ও CIA বুঝতে পারছে পরমাণু বোমার চেয়ে কম বিপজ্জনক নয় হরমুজের চাবিকাঠি। পারমাণবিক কর্মসূচি আটকানো যায় বোমা মেরে, নিষেধাজ্ঞা দিয়ে, চাপ দিয়ে, কিন্তু হরমুজকে আটকাবেন কিভাবে? মার্কিন নৌবাহিনী সেখানে আছে, কিন্তু একটি পূর্ণ সংঘর্ষ ছাড়া ইরানকে থামানো যাবে না। আর সেই সংঘর্ষের মূল্য দিতে পুরো পৃথিবী রাজি নয়। ইরান সেটা ভালোভাবেই জানে। জিরো আওয়ার, লঞ্চারগুলো প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বললেন, জিরো আওয়ার এসে গেছে। সংক্ষিপ্ত বার্তা, কিন্তু বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে রাজধানীতে। প্রশ্ন একটাই, এরপর কি? সিদ্ধান্তের মুহূর্ত। বেলায়েতি কোনো সাধারণ মানুষ নন, তিনি শীর্ষ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা। দশকের পর দশক ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রে। তার কথা হাওয়ায় মেলায় না, তার কথার ওজন আছে। তিনি বললেন, বৈরুতে ইসরায়েলি হামলা ধৈর্যের সীমা অতিক্রম করেছে। একটি ভুল হিসেব সব শেষ করে দিয়েছে। নির্দেশ জারি হয়েছে। কোন নির্দেশ, কার বিরুদ্ধে, কখন, সেটা বলেননি, কিন্তু না বলেই বলেছেন অনেক কিছু। হিজবুল্লাহ, এক্সিস অফ রেজিস্ট্যান্স। বেলায়েতির কথার মর্ম বুঝতে হলে একটা নাম মাথায় রাখতে হবে, হিজবুল্লাহ। ইরান তাদের শুধু মিত্র মনে করে না, তারা এক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ। একই জোটে হুতি, ইরাকি মিলিশিয়া, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী। ইরানি নেতৃত্বে একটি আঞ্চলিক প্রতিরোধ কাঠামো। লেবানন ইসরায়েল যখন হামলা চালায়, ইরানের কাছে সেটা শুধু একটি দেশের সমস্যা নয়, সেটা পুরো জোটের গায়ে আঘাত। বেলায়েতি পরিষ্কার করে বলেছেন, লেবানন জ্বললে আগুন সীমান্তে আটকাবে না। দুটো প্রণালী, একটি দুনিয়া। ইরানের হাতে অস্ত্র আছে, মিসাইল আছে, ড্রোন আছে, কিন্তু সবচেয়ে ধারালো অস্ত্র হয়তো অন্যটা, হরমুজ প্রণালী, বাব আল মান্দাব প্রণালী। এই দুই জলপথ দিয়ে প্রতিদিন বয়ে যায় বিশ্বের বিশাল অংশের জ্বালানি। উপসাগরীয় তেল ইউরোপে যায় এই পথে। এশিয়ার কারখানা চলে এই পথের উপর ভর করে। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তেলের দাম আকাশ ছোঁবে, শিপিং রুট বদলে যাবে, বৈশ্বিক সাপ্লাই চেইনে ভূমিকম্প। বেলায়েতি এটাকে বললেন কৌশলগত শ্বাসরোধ, মানে শত্রুর অর্থনৈতিক ধমনী চেপে ধরা, বুলেট ছাড়াই যুদ্ধ। এটা হুমকি নয়, এটা রণনীতি। ইসরায়েলের হিসেব। ইসরায়েল জানে ইরান কি করতে পারে। 2024 সালে ইরান সরাসরি ইসরায়েলের ড্রোন ও মিসাইল ছুড়েছিল। সেটা ছিল ইতিহাসে প্রথমবার। প্রায় 300টি অস্ত্র পাঠিয়েছিল তেহরান, বেশিরভাগ আটকে গেছে, কিন্তু বার্তা পৌঁছে গেছে। এখন পরিস্থিতি আরো জটিল। গাজায় যুদ্ধ চলছে, লেবানন জ্বলছে, হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে। ইরানের প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় চারদিকে। এই মুহূর্তে বেলায়েতির বার্তা, লঞ্চারগুলো প্রস্তুত। তেল আবিব এই বার্তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যুদ্ধ নাকি রাজনীতি? বিশ্লেষকরা বলছেন, এটা সরাসরি যুদ্ধের ঘোষণা নয়, এটা চাপ তৈরির কৌশল। কূটনৈতিক মঞ্চে ইরানের অবস্থান শক্ত করার চেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা আমাদের উপেক্ষা করা যাবে না। কিন্তু এখানেই বিপদ। কৌশলগত বার্তা আর বাস্তব যুদ্ধের মাঝের দূরত্ব কমে আসছে। একটা ভুল সিদ্ধান্ত, একটা অতিরিক্ত হামলা, একটা ভুল হিসেব, আর সব উল্টে যেতে পারে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে, এখানে আগুন একবার লাগলে নেভানো কঠিন। আমেরিকা মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু টেবিলের বাইরে ইরান মিসাইল প্রস্তুত করছে। ইউরোপ নার্ভাস, কারণ হরমুজ বন্ধ হলে ইউরোপের জ্বালানি সংকট অনিবার্য। চীন ও রাশিয়া পরিস্থিতি দেখছে, তারা ইরানের পাশে থাকবে কতটুকু, সেটাই প্রশ্ন। আর ইসরায়েল, তারা প্রস্তুত সবসময়ের মতোই। মধ্যপ্রাচ্য এখন একটি দাবার বোর্ড, প্রতিটি ঘুঁটি সাজানো, প্রতিটি খেলোয়াড় অপেক্ষায়। ইরান বলছে জিরো আওয়ার। সেই ঘড়ির কাঁটা কখন শূন্যে পৌঁছবে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন। স্টেলথ মিথ ভেঙে দিল ইরান। F-35 ভূপাতিত করার সেই ঐতিহাসিক রাত তখন ঠিক 2টা। ইরানের আকাশ প্রতিরক্ষার রাডারে একটি সংকেত ধরা পড়ল। সংকেতটি চেনা, কিন্তু এই মুহূর্তে এটা দেখে বিশ্বাস হচ্ছিল না। আমেরিকার F-35, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যাকে অদৃশ্য বলা হয়, যাকে অধরা বলা হয়, যার পেছনে খরচ হয়েছে কোটি কোটি ডলার। সেই বিমান এখন ইরানের নিশানায়। ইরানের তরুণ আকাশ প্রতিরক্ষা সেনা একটি বোতামে আঙুল রাখলেন, তারপর ছুটে গেল ক্ষেপণাস্ত্র। আমেরিকা বলেছিল F-35 অপ্রতিরোধ। লকহিড মার্টিন বলেছিল এই বিমান রাডার ফাঁকি দেয়। ন্যাটো বলেছিল এই প্রযুক্তির সামনে কেউ টিকবে না। সব দাবি এক রাতে ধুলোয় মিশে গেল। ইরানের এক জ্যেষ্ঠ আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা টেলিভিশনে বসে সরাসরি ঘোষণা করলেন, তারা সফলভাবে একটি মার্কিন F-35 লাইটনিং II বিমানে আঘাত এনেছেন। তিনি বললেন, এই মুহূর্তটি কেবল কৌশলগত সাফল্য নয়, এটি একটি প্রতীকী বিজয়। স্টেলথের কিংবদন্তি আজ শেষ হয়ে গেছে। সেই রাতের পর লকহিড মার্টিনের শেয়ার বাজারে ধস নামল।
সেই রাতে ঠিক কি হয়েছিল? মার্চ মাসে একটি ভিডিও ভাইরাল হলো। উড়ন্ত অবস্থায় একটি F-35 বিমানে আঘাত লাগছে। ভিডিওটি ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড নিজেই স্বীকার করলো ইরানের আকাশসীমায় একটি F-35 জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকদের মাথায় একটাই প্রশ্ন: ইরানের কাছে কি সত্যিই এমন কোনো গোপন অস্ত্র আছে? গোপন অস্ত্রের পরিচয় 358 এবং 359। সামরিক বিশ্লেষকরা দুটি নামের দিকে আঙুল তুলছেন, 358 এবং 359। এই দুটি অস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এগুলো ড্রোন আর ক্ষেপণাস্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা এদের বলছেন লয়টারিং মিউনিশন বা ঘোরাফেরা করা মারণাস্ত্র। 358 হলো ছোটটি, দৈর্ঘ্য প্রায় 9 ফুট, ওজন 50 কেজি, গতিবেগ ঘন্টায় 640 কিলোমিটার, পাল্লা 97 কিলোমিটার। 359 হলো বড়টি, 358 এর দ্বিগুণ আকার, পাল্লা 161 কিলোমিটার, উচ্চতায় উঠতে পারে 30,000 ফুট পর্যন্ত, গতি ঘন্টায় 965 কিলোমিটার। কিন্তু এদের আসল শক্তি সংখ্যায় নয়, কৌশলে। এই অস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যে সরাসরি ছোটে না, বরং আকাশে ঘুরতে থাকে, অপেক্ষা করে, ইনফ্রারেড সেন্সর দিয়ে বিমানের ইঞ্জিনের তাপ শনাক্ত করে। ড্রোন হোক, হেলিকপ্টার হোক, যুদ্ধ বিমান হোক, যে কোনো লক্ষ্যের তাপ সংকেত ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে যায়, আঘাত করে, ধ্বংস করে। এরই মধ্যে মার্কিন MQ-9 রিপার ড্রোনের বিরুদ্ধে এই অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। এবার প্রশ্ন উঠেছে, F-35 কি এর সামনে নিরাপদ নয়? ইরানের কর্মকর্তার ভাষ্য। সেই রাতের সাক্ষী ইরানি কর্মকর্তা ক্যামেরার সামনে বললেন, F-35 এর অবস্থান আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল। আমরা প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিলাম। গুলি চালানোর সুযোগ ছিল নিখুঁত। তিনি আরো বললেন, বিমানটিতে আঘাত লাগার মুহূর্তটি ছিল অবর্ণনীয়। লকহিড মার্টিনের অহংকার সেই রাতে মাটিতে নেমে এসেছে। একই দিনে দুই পরাশক্তির দুই বোমারু বিমান ধ্বংস, ইতিহাস কাঁপানো পতন। একদিন দুটো দেশ, দুটো বিধ্বংসী বোমারু বিমান আর দুটো ধ্বংসস্তূপ। সিনেমার গল্প নয়, এটা বাস্তব। পৃথিবীর দুই প্রান্তে, একদিকে আমেরিকার মরুভূমি, অন্যদিকে রাশিয়ার সাইবেরিয়ার ঘন জঙ্গল। একই দিনে গর্জন থেমে গেল দুই দানবীয় আকাশযানের। ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পর্যন্ত থমকে গেছেন। ক্যালিফোর্নিয়া থেকে শেষ উড়ান, এডওয়ার্ডস এয়ারফোর্স বেস, ক্যালিফোর্নিয়া। আমেরিকার বিখ্যাত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস স্নায়ুযুদ্ধের সেই কিংবদন্তি বোমারু বিমান রানওয়ে ছেড়ে আকাশে উঠল। পাইলটরা জানতেন না এটাই শেষবার। টেক অফের পরপরই যান্ত্রিক ত্রুটি, বিমান নিয়ন্ত্রণ হারালো, বিশাল দেহে সেই যান মাটির দিকে ছুটল তীরবেগে। মরুভূমির বালিতে আছড়ে পড়ল আগুনের কুণ্ডলী হয়ে। 8 জন সামরিক সদস্য, কেউ ফেরেননি, পুরো আমেরিকা স্তব্ধ। হাজার মাইল দূরে সাইবেরিয়ায় একই দিন, একই সময়ের কাছাকাছি রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের আকাশে তখন উঠছিল Tu-22M3, রুশ বায়ুসেনার সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমানগুলোর একটি। প্রশিক্ষণ মিশনে গিয়েছিল, ফেরার কথা ছিল, কিন্তু যন্ত্রপাতি বিশ্বাসঘাতকতা করল। হঠাৎ বিকলতা, বিমান নিচের দিকে নামতে শুরু করলো হুড়মুড়িয়ে। পাইলটের চোখের সামনে ভেসে উঠল মৃত্যুর ছবি। কিন্তু এখানে ভাগ্য সহায় ছিল। মাটিতে আছড়ে পড়ার আগেই 4 ক্রু সদস্য সফলভাবে ইজেক্ট করলেন। সাইবেরিয়ার ঘন জঙ্গলে প্যারাশুটে নেমে প্রাণ বাঁচালেন। বিমান গেছে, মানুষ বেঁচেছে। দুটো বিমান, দুটো গল্প, একটাই দিন। এই দুটো বিমান শুধু ধাতু আর যন্ত্রাংশের সমষ্টি নয়। B-52 উঠছে 1950-এর দশক থেকে। স্নায়ুযুদ্ধের উত্তপ্ত দিনগুলোতে এই বিমান ছিল আমেরিকার পারমাণবিক হুমকির প্রতীক। ভিয়েতনাম থেকে ইরাক, দশকের পর দশক এই যান আকাশ তাপিয়েছে। Tu-22M3 ন্যাটোর কাছে পরিচিত ব্যাকফায়ার নামে। রাশিয়ার দূরপাল্লার আঘাত হানার মূল হাতিয়ার, পারমাণবিক বোমা বহনে সক্ষম। ইউক্রেন যুদ্ধেও সক্রিয় ভূমিকা রেখেছে এই বহর। এই দুটো বিমান একে অপরের শক্তির পরিমাপক হয়ে দাঁড়িয়েছিল দশকের পর দশক, আর সেই দুটোই একই দিনে ধুলোয় মিশে গেল। প্রশ্ন যা এখন সবার মুখে, তদন্তকারীরা এখন চুলচেরা বিশ্লেষণে মগ্ন। আমেরিকার প্রশ্ন, B-52 এর নিরাপত্তা ব্যবস্থা কি ফাঁক ছিল? এত পুরনো বিমান কি আর নির্ভরযোগ্য? রাশিয়ার প্রশ্ন, Tu-22M3 বহরের রক্ষণাবেক্ষণ কি যথেষ্ট? ইউক্রেন যুদ্ধের চাপে কি প্রযুক্তিগত ফাটল ধরছে? দুটো দেশ, দুটো ভিন্ন প্রশ্ন, কিন্তু উদ্বেগটা একই। বিশাল শক্তি, বিশাল দায়িত্ব আর বিশাল দুর্বলতা। এটা কি নিছক কাকতালীয়, নাকি দুই বহরেই গভীর কারিগরি সংকট লুকিয়ে আছে? ইতিহাসের বিরল পতন। সামরিক ইতিহাসে এমন ঘটনা বিরল। দুই পরাশক্তির দুই প্রতীকী অস্ত্র একই দিনে ধ্বংস। এটা নিছক দুর্ঘটনার যোগফল নয়, এটা একটি সতর্কবার্তা। প্রযুক্তি যতই আধুনিক হোক, যন্ত্র যতই নিখুঁত হোক, আকাশে একবার কিছু ভুল হলে নিচে নেমে আসতে সময় লাগে না।
B-52 এর ধ্বংসাবশেষ পড়ে আছে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে। Tu-22 M3 এর ভাঙা কাঠামো ছড়িয়ে আছে সাইবেরিয়ার জঙ্গলে। দুটোই নীরব, দুটোই সাক্ষী সেই এক অদ্ভুত দিনের, যেদিন পৃথিবীর দুই পরাশক্তির দম্ভ একসাথে মাটিতে মিশে গিয়েছিল। তদন্তের রিপোর্ট আসবে, কারণ জানা যাবে, কিন্তু এই সমাপতন, এই বিরল মর্মান্তিক সমাপতন সামরিক ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। আমেরিকা মিথ্যা বলছে, প্রমাণ দিল ইরান। ওয়াশিংটন বলছিল সব মিসাইল আটকে দেওয়া হয়েছে। ইরান বলল দেখো, একটি ছবি, দুটো ছবি, ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া রাডার, পুড়ে যাওয়া রেডন। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, বাহরাইনের সামরিক স্থাপনা, আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেম মাটিতে। ইরান শুধু হামলা করেনি, প্রমাণ সংরক্ষণ করেছে। যে ছবিতে কাঁপল পেন্টাগন। কেনিয়ায় ইরানি দূতাবাস, এক্সে একটি পোস্ট, আগে পরের দুটো ছবি। আগে আলী আল সালেম এয়ারবেজের ASR-1000 আর্লি ওয়ার্নিং রাডার বহাল তবিয়তে দাঁড়িয়ে, পরে ধ্বংসস্তূপ। দ্বিতীয় ছবিতে বাহরাইনের সামরিক স্থাপনা, বিশাল সাদা গোলাকার রেডম, যেটা সেন্সিটিভ রাডার সরঞ্জাম রক্ষা করে, সেটা নেই, উড়ে গেছে। TPS-59 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস। ইরান ক্যাপশনে লিখল, কিপ লাইং বয়েজ, দ্য অনলি থিং গেটিং অবলিটারেটেড ইজ ইয়োর ক্রেডিবিলিটি। মিথ্যা বলতে থাকো, তোমাদের বিশ্বাসযোগ্যতাই শুধু ধ্বংস হচ্ছে। এই রাডারগুলো কতটা গুরুত্বপূর্ণ, সাধারণ কোনো সামরিক সরঞ্জাম নয়। ASR-1000 এবং TPS-59 এগুলো গোটা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষার চোখ। আকাশে শত্রু বিমান এলে এরা টের পায়, ড্রোন ধরে, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে। এই চোখ এখন বন্ধ। আমেরিকা যদি সত্যি সব মিসাইল আটকে দিত, তাহলে এই রাডার ধ্বংস হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ওয়াশিংটনের কাছে নেই। কোথা থেকে শুরু হলো এই যুদ্ধ? ঘটনাক্রম বুঝতে হবে। আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হলো। পাল্টা জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের ডজন ডজন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ল। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, হরমুজ প্রণালীর কাছের রাডার সাইট, সব টার্গেট। ইরান চুপ করে বসে রইল না। 10 জুন রাতে IRGC ঘোষণা দিল, শুরু হলো প্রথম ধাপের বড় আক্রমণ। মিসাইল, ড্রোন একসাথে। এক রাতে 18টি টার্গেট। IRGCর দাবি, একটি অভিযানে 18টি আমেরিকান স্থাপনায় আঘাত। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস, বাহরাইনের শেখ ঈশা এয়ারবেস, উত্তর ইরাকের হারির এয়ারবেস, জর্ডানের একটি এয়ারবেসে F-35 হ্যাঙ্গার। এমনকি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে সুইসাইড ড্রোন পাঠানো হয়েছে। পার্সিয়ান উপসাগর থেকে ইরাক, জর্ডান থেকে বাহরাইন, ইরানের আঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। IRGC অ্যারোস্পেস কমান্ডার মেজর জেনারেল মাজিদ মৌসাভি বললেন, গোটা অঞ্চলকে নরক বানিয়ে দিতে হবে। আমেরিকা কি বলছে? US সেন্ট্রাল কমান্ড বলছে তাদের অভিযান ছিল প্রতিরক্ষামূলক, ট্রাম্পের নির্দেশে পরিচালিত। কিন্তু রাডার ধ্বংসের ছবি নিয়ে, কুয়েত বাহরাইনে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে নীরবতা। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এখনকার ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টি বোমা বানিয়ে ফেলতে পারবে। তবে সূত্র দুটি আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কোথাও আছে সেটা জানার বিষয়ে মার্কিন গোয়েন্দারা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসের কারণ আকাশপথে নিরবিচ্ছিন্ন নজরদারি। মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করবে ইরান। আমেরিকা কি প্রস্তুত? সীমানা ভাঙছে। এতদিন লড়াই ছিল মধ্যপ্রাচ্যে, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক। কিন্তু এখন ইরান সংকেত দিচ্ছে মানচিত্র আরো বড় হচ্ছে। আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে, সব এখন নিশানায়। সংসদ সদস্যের বোমা ফাটানো দাবি। ইরানের সংসদ সদস্য আলী কাজেরিয়ান ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তার নাম পরিচিত। তিনি সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত শুরু করেছে, কারণ ওই দূরের ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা হচ্ছে, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। আরো বললেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে 16টি আঞ্চলিক ঘাঁটি হারিয়েছে। এই সংখ্যা যদি সত্য হয়, তাহলে আমেরিকার সামরিক অবকাঠামো মধ্যপ্রাচ্যে একটি বড় ধাক্কা খেয়েছে। শুরু হয়েছিল একটি হেলিকপ্টার দিয়ে, হরমুজ প্রণালী। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার টহলে হঠাৎ ড্রোন হামলা, 2 সেনা সদস্য বেঁচে গেলেন অলৌকিকভাবে। ট্রাম্প রাগে ফুটছিলেন। তিনি নিজেই বললেন, খুব দামি হেলিকপ্টার, কিন্তু মানুষ দুটো বাঁচায়, ভাগ্য ভালো। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। সেন্টকম তাৎক্ষণিক পদক্ষেপ নিল। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। সেন্টকম বলল, এটা আত্মরক্ষামূলক, আনুপাতিক জবাব। ইরান বলল, এটা আগ্রাসন।
MQ-9 ভূপাতিত সরাসরি ক্যামেরায়। এরপর ইরান একটা কাজ করলো যা পুরো বিশ্বকে চমকে দিল। IRGC নাটকীয় ফুটেজ প্রকাশ করলো। আমেরিকার MQ-9 রিপার ড্রোন কোটি কোটি ডলারের সার্ভেইলেন্স মেশিন বুশেহর প্রদেশের আকাশে ট্র্যাক করা হলো, নিশানা নেওয়া হলো, ধ্বংস করা হলো, সব ক্যামেরায় ধরা। বার্তাটা স্পষ্ট, আমেরিকার সামরিক সম্পদ এখন আর অস্পৃশ্য নয়। জর্ডানে F-35 হ্যাঙ্গার উড়িয়ে দেওয়ার দাবি IRGC বিবৃতি দিল। আল আজরা এয়ারবেস জর্ডান দীর্ঘ পাল্লার সলিড ফুয়েল মিসাইল, 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কি ছিল সেই লক্ষ্যবস্তু? F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। IRGC ঘোষণা করলো শিশু হত্যাকারী আমেরিকান বাহিনীর ঘাঁটিতে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এর আগে 21টি লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করেছে ইরান। একই সাথে বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের একাধিক এয়ারবেস, ইরাকের হারার ঘাঁটি। ইরান বলছে সব নিশানায়। ইরানের হুঁশিয়ারি, পরিণতির দায় আমেরিকার। ইরানের কাটামারিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার আনুষ্ঠানিক বিবৃতি দিল। মিথ্যা অজুহাতে হামলা চালানো সন্ত্রাসী। মার্কিন বাহিনী যদি আবার ইরানে আগ্রাসন করে, আঞ্চলিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকা নির্ধারিত সব ঘাঁটিতে আরও ভয়ঙ্কর ও ব্যাপক হামলা চালানো হবে। পরিণতির সম্পূর্ণ দায় আমেরিকার। IRGC আরো যোগ করলো, ইসলামের বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে চূর্ণকারী ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত। জর্ডান কি ভুল করলো? কাজেরিয়ান একটা বিপজ্জনক কথা বললেন। জর্ডান আমেরিকাকে তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। এটা করে জর্ডান নিজেই সংঘাতের পক্ষ হয়ে গেছে। তাই জর্ডানও বৈধ লক্ষ্যবস্তু। এটা শুধু কথার কথা নয়, মিসাইল ইতিমধ্যে পড়েছে। এরপর কোথায় যাচ্ছে এই যুদ্ধ? সেন্টকম বলছে অপারেশন শেষ, ইরান বলছে শুরু মাত্র। একদিকে ট্রাম্পের আরও কঠিন মার, অন্যদিকে ইরানের মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত। হরমুজ বন্ধ, তেলের বাজার টালমাটাল, রাশিয়া পেছনে, বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে। প্রতিটি মিসাইল একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কোথায় থামবে? পারস্য উপসাগরের বুকে এখন এক অদ্ভুত নীরবতা। ক্ষেপণাস্ত্র নেই, ড্রোন নেই, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী নেই। কিন্তু এই নীরবতা দুর্বলতা নয়, এই নীরবতা বিজয়ী। ইরান চুপ করেছে, তবে খালি হাতে নয়। পকেটে নিয়েছে 10 থেকে 20 বিলিয়ন ডলার। গভীর রাত, আবুধাবির এক রাজকীয় প্রাসাদ। বাইরে মরুভূমির বাতাস, ভেতরে চলছে এমন এক বৈঠক যার কথা পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না। ইরানের পরাক্রমশালী বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা গোপনে পা রেখেছেন আবুধাবিতে। তারা আতিথ্য নিয়েছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের অতিথি ভবনে। সেই প্রাসাদের বন্ধ দরজার ওপারে চূড়ান্ত হয়েছে এক মহা পরিকল্পনা। এরপর আমিরাতের দূতরা পাল্টা তেহরান সফর করেছেন, বেঁধেছেন কোটি কোটি ডলারের গোপন চুক্তির সুতা। রয়টার্স এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর খবর দিয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ইরানের শক্তি কোথায়? একটু পেছনে ফিরে তাকানো যাক। গত মার্চ মাস ফুজাইরা আর জায়েদ বন্দরে একের পর এক ড্রোন আছড়ে পড়ছে। আকাশে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কে দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ীরা পালাচ্ছেন জীবন বাঁচাতে। যে দুবাইকে ধরা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক স্বর্গ, তা এক নিমিষে ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। গত 4 মে ওমান উপসাগরে ফুজাইরা বন্দরে ইরানের শেষ সরাসরি হামলা। এরপরই সম্ভবত ধৈর্যের বাঁধ ভাঙে আবুধাবি রাজ পরিবারের। ইরান একটা কথা বুঝিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে তাদের অনুমতি ছাড়া একটি জাহাজও নিরাপদে চলতে পারবে না। চুক্তির হিসাব, টাকার অঙ্কটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। 10 থেকে 20 বিলিয়ন ডলার। এই বিশাল মহাসমুদ্র থেকে ইতোমধ্যে 3 বিলিয়ন ডলারের প্রথম কিস্তি তেহরানের পকেটে চলেও গেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই অর্থ আসলে কার? এটা কি আমিরাতের নিজস্ব খাজানার টাকা, নাকি মার্কিন নিষেধাজ্ঞার বেড়া জালে দুবাইয়ের ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানেরই সেই পুরনো তেলের পয়সা? সূত্রগুলো নিশ্চিত হতে পারেনি, তবে কূটনীতির অন্দরে এখন কান পাতলে শোনা যাচ্ছে ফিসফাস। এক ঢিলে 3 পাখি। এই চুক্তি আসলে এক ঢিলে 3 পাখি মারার মতো এক মাস্টার স্ট্রোক। আর এই মাস্টার স্ট্রোকের আসল খেলোয়াড় ইরান। ইরান সারা বিশ্বকে বুক ঘুরিয়ে বলতে পারে তারা যুদ্ধের চরম ক্ষতিপূরণ আদায় করে ছেড়েছে। মাথা নত করেনি, বরং নতুন পথে নিজেদের শর্তে এগিয়েছে। এদিকে হোয়াইট হাউস মুখে চুনকালি মাখা থেকে বাঁচতে বলতে পারবে মার্কিন করদাতাদের $1 তারা তেহরানকে দেয়নি। আর মাঝখান থেকে ধুরন্ধর আবুধাবি কোটি কোটি ডলারের বিনিময়ে কিনে নিল নিজেদের আকাশ আর দুবাইয়ের বিপন্ন বাণিজ্যের সাম্রাজ্যের নিরাপত্তা। একেই বলে $1 কোটি শান্তি। ওয়াশিংটন মেনে নিচ্ছে না,
তবে ওয়াশিংটন এই খেলা এত সহজে মেনে নিচ্ছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যেই হুঙ্কার ছেড়ে বলেছেন, শুধু টেবিলে বসে সই করলেই ইরান কোনো কানাকুড়িও পাবে না। ইরানকে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই মিলবে অর্থনৈতিক ছাড়। কিন্তু পর্দার আড়ালে খবর বলছে ভিন্ন কথা। এই খেলার জল বহু দূর গড়িয়েছে। কাতার সহ অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ের সুতাটি এখন হরমুজ প্রণালীর নিরাপদ জাহাজ চলাচলের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান চাইলে পুরো বিশ্ব বাণিজ্যকে জিম্মি করে রাখতে পারে। এই হলো তেহরানের আসল দর কষাকষির হাতিয়ার।